আপনি করতে পারেন, আপনি বলতে পারেন বঙ্গবন্ধুকে ভালো লাগে না, সে স্বৈরাচার, এগুলো মত প্রকাশ। কিন্তু যখন আপনার বাড়িটা ভাঙবেন, এটা তো আর মত প্রকাশ না, এটা তো অ্যাকশন। বঙ্গবন্ধু ভারী ভাড়ার সঙ্গে যারা জড়িত, তাদেরকে আপনি এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবেন যারা পাকিস্তানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধকে টার্গেট করে বঙ্গবন্ধু যেহেতু স্বাধীনতা করেছেন এই জন্য এটা করেছে। এবং গোপালগঞ্জে একই ব্যাপারে যারা এগুলো বলে তারা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের শক্তি না। গোপালগঞ্জকে কেন্দ্র করে নতুন ভাবে যেই শব্দগুলো আমাদের কানে এলো যে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে, একেবারে অবরুদ্ধ করে ফেলা হবে, মেইন স্ট্রিমের সঙ্গে যদি গোপালগঞ্জের সাধারণ মানুষ ইনভলভ না হয়, আপনি এটিকে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘন অথবা আইনের লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করবেন? এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কেউ কেউ হয়তো বলতে পারে, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অত গুরুত্ব দিই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নাকি ক্ষমতায় আছেন বা এখানে রাজনীতি করছেন তারা কি বলেন এটা আমার কাছে মুখ্য বিষয়, অথবা প্রশাসন কি বলেন এটাও আমার কাছে মুখ্য বিষয়। এমনিতে তো গোপালগঞ্জ নিয়ে যে একটা উত্তেজনা সেটা আপনি জানেন, অনেকেই আপনারা মিডিয়ায় বলেছেন যে বগুড়া জিয়াউর রহমানের এলাকা, তারপরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর এলাকা, তারপরে এইরকম অনেক রাজনীতিবিদ আছেন যাদের এলাকায় তারা খুব পপুলার, সেখানে সারা দেশ থেকে। তার রংপুরে এরশাদের এলাকা, আপনি জানেন যে এরশাদ ক্ষমতাচ্যুত হয়ে জেলে থাকতে 5টা সিট তাদেরকে দিয়েছিল, সেটি কিন্তু ওই এরশাদের ওই এলাকায় বাড়ি দেখিয়ে এটা হয়েছিল, তাই না? এগুলোর সঙ্গে রাজনীতি কম জড়িত থাকে। এখন এই যে আজকে যে পরিবর্তনের মাধ্যমে, বিশেষ করে আমার অ্যানালাইসিস, আমি মেবি আই এম রং, মেবি আই এম কারেক্ট, কারণ আমি তো রাজনীতি বিশ্লেষক না, তারপরে আইনজীবী হিসাবে বা সমাজের বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমার যেটা অ্যানালাইসিস সেটা হলো যে মূলত এই যে টানাপোড়েন সবকিছু দেখছেন, এখানে দুইটা পক্ষ, একটি হলো স্বাধীনতা আর একটি হলো স্বাধীনতার বিপক্ষে। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 71 সনে, এই স্বাধীনতার যুদ্ধটাকে অনেকে মেনে নিতে পারেন নাই, যারা হেরেছেন তারা বিভিন্ন ভাবে মূলত যত কিছুই করুক, রাজনীতি করুক, যাই করুক, মূল টার্গেটটা থাকে এই স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু আর স্বাধীনতার যুদ্ধ আর সংবিধান। আপনি যদি আলোচনা দেখেন আপনি তাহলে সরাসরি বুঝতে পারবেন যে কেন টার্গেট। এই যে 32 নম্বর আপনি ধরেন ভেঙেছে বাঙালিদের, বাংলাদেশের কয়েকজন লোকজন গিয়া ওখানে এটা ভেঙেছে, তাই না? কারো কারো আপনার কি বলে নির্দেশনা ছিল, কারো কারো আহ্বান ছিল, এবং সরকারের প্রচ্ছন্ন সমর্থন ছিল, এবং সেনাবাহিনীরও আপনার পরোক্ষ সমর্থন ছিল, যার ফলে এটা হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে প্রথম স্টেটমেন্ট কে দিয়েছিল, প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন নট পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সেনাবাহিনীর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তারা প্রথম স্টেটমেন্ট দিয়েছিল এই বাড়িটা ভাঙা হয়েছে কারণ হলো এখানে পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র হয়েছিল। কাজে আমরা বঙ্গবন্ধু ভারী ভাড়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে আপনি এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবেন যারা পাকিস্তানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধকে টার্গেট করে বঙ্গবন্ধু যেহেতু স্বাধীনতা করেছেন এই জন্য এটা করেছে। এবং গোপালগঞ্জে একই ব্যাপারে যারা এগুলো বলে তারা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের শক্তি না। তারা গোপালগঞ্জে যেহেতু বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা হতো না, অর্থাৎ গোপালগঞ্জ কেন বঙ্গবন্ধুকে জন্ম দিল, এইটাই কিছু লোকের একটা বক্তব্য, কিন্তু এটাকে মেজরিটি ভাবার কোনো সুযোগ নাই বা এটি নিয়ে আমি মনে করি যে আলোচনা করার দরকার নাই। অবশ্যই যেখানে যখন অপরাধ হবে, যখন এটা অ্যাকশনে যাবে, ধরেন এনসিপি যখন গেল, তারা এমন ভাবে একটা আলোচনা প্রচারণা চালানো যে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের উপরে আক্রমণ করবে, এবং সেই ক্ষেত্রে গোপালগঞ্জের লোকজনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে তারাও প্রস্তুতি নিয়েছে, এবং দুইটা প্রস্তুতির কারণে কিন্তু এখানে ঘটনা ঘটেছে। আর অন্য কোনো প্রস্তুতি ছাড়া টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলতে পারে, কারণ সোশ্যাল মিডিয়ার কথাগুলো হলো কি, এটাকে আপনার যদিও মত প্রকাশের স্বাধীনতা বলা হচ্ছে, কিন্তু আমার একটু ভিন্ন মত আছে যে সোশ্যাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতা হতো যদি সাবজেক্ট টু আপনি যে মত প্রকাশ করছেন এটাকে যদি আপনার কমেন্টে আবার এই মত প্রকাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ না থাকতো। যার যার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, কিন্তু আমি একটা কথা বললাম, আপনি 50 জনে আমার কথার উপরে কাউন্টার, আমাকে উল্টোপাল্টা কথা বলবেন, আমাকে হ্যারাস করবেন, আমাকে গালি দিবেন, এটা তো মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না। কাজে সোশ্যাল মিডিয়াকে যারা মত প্রকাশের স্বাধীনতা বলে, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি, এটা মত প্রকাশের স্বাধীনতা না, কারণ এখানে আপনার অনেক নোংরামি হয়, এবং এই জন্য আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া যারা দেখে তাদের যোগ্যতা থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে প্রকৃত জিনিস বের করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হলো আমি 40-50টা ইউটিউব সারা বিশ্বব্যাপী যারা চালায়, বাংলাদেশ চালায়, এটা দেখতে দেখতে আমার 1-2 মাস সময় লেগেছে
যে কোন ইউটিউব চ্যানেলগুলো আসলে আমার কিছু শেখার আছে, জানার আছে, কোনগুলো হলো ফালতু ইউটিউব, যেগুলো হলো 2 নম্বরই করে আপনার পয়সা কামানোর জন্য, ডলার কামানোর জন্য অদ্ভুত অদ্ভুত নিউজ দিয়ে দেবে। হয়তো দেখা গেল যে শেখ হাসিনা গ্রেপ্তার, নাইলে দেখা গেল খালেদা জিয়ার মৃত্যুবরণ, নাইলে দেখা গেল যে ইউনূস সাহেব পালাইয়ে গেছে, এই সমস্ত দিয়ে তারা পয়সা কামায়। এগুলোর মধ্যে কিন্তু আপনি যদি সচেতন দর্শক হন তাহলে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করা যায়, আপনি দেখবেন। এবং এটি যদি মানুষ নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এটি ওর থাকবে না। 1 মিনিট আমি একটু যোগ করবো আপনার প্রশ্নের আগে। সেটা হলো, দেখেন আমাদের দেশে গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন দেখবে, আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন গ্রামের পাশে ক্যানভাসাররা আপনার রাস্তায় যখন ক্যানভাস করতো, বক্তৃতা দিত, আমরা স্কুলের ছাত্ররা সব দাঁড়াই যেতাম, দাঁড়াই গিয়ে ওখানে হাসাহাসি করতাম। কেন? ওদের অঙ্গভঙ্গি, বিভিন্ন বক্তব্য, হাসাহাসি করে ওই আনন্দটা ওখানেই আমার শেষ। ওখান থেকে কিন্তু আমার শিক্ষার কিছু নাই, কিন্তু আমরা একটা আনন্দ নিতাম। তো এই যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, এটাকে আমি মনে করি ক্যানভাসারদের মতো, অর্থাৎ ওখান থেকে তারা ক্যানভাস করে পয়সা ইনকাম করে, করে, এগুলো আমাদের ইগনোর করাই ভালো। তবে হ্যাঁ, আপনি সিলেক্ট করবেন কোন সোশ্যাল মিডিয়া, কোন ইউটিউব গুলো ভালো তথ্য পেতে পারেন, সেগুলো আপনি দেখবেন, আলোচনা করবেন, ইটস গুড। আপনার সঙ্গে একমত মজিদ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে কোন জিনিসটা আমি পিক করব, কোনটা করব না, কোনটা আমার জন্য পজিটিভ, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। কিন্তু বাস্তবতা তো এটি যে তাদেরকে থামানো যাচ্ছে না এবং তারা একটি প্রভাব বিস্তার করছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম মব কায়েম হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, প্রশাসন নিশ্চুপ। আপনি এর মধ্যে বলেছেন, আমি নতুন করে বর্ণনা করতে চাই না, হচ্ছে তো। এবং আপনি যেটি বললেন যে এনসিপির কোন কোন নেতার বক্তব্যে এই ধরনের উস্কানি ছিল যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে, এবং সেই বিষয়ে কিন্তু ওই ধরনের ওই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা তারা আহ্বান জানিয়ে আসছে। তাহলে এইটাকে আমি ইগনোর করলাম, কিন্তু কাজ হয়ে যাচ্ছে, চরম একটা বিভক্তি সৃষ্টি করা হচ্ছে, গৃহযুদ্ধের দিকে ফেলে দেওয়া হচ্ছে। এটাকে আমি কেন সিরিয়াসলি নেব না? দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে হ্যাঁ, অবশ্যই আপনি যখন অ্যাকশন হবে, সে অ্যাকশনের বিরুদ্ধে তো আপনার ব্যবস্থা নিতে হবে, সেটা সরকারের পলিসি। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙেছে সরকার ব্যবস্থা নেয় নাই, কিন্তু পরবর্তীকালে এখন লেটেস্ট এসে দেখেন অনেক জায়গায় কিন্তু মবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এক্সেপ্ট সেই মবটা যদি আওয়ামী লীগ সমর্থিত ওই সময়ের যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কোনো অ্যাকশন হয় না। কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু অনেক অনেক জায়গায় আপনার অ্যাকশন করা, সেনাবাহিনীর প্রধানও বলেছেন, বা কিছু কিছু জায়গায় সরকারের আসলে এই মব ক্ষমতা, মব ভায়োলেন্সকে আপনার নিয়ন্ত্রণ করা বা তাদেরকে অ্যাকশন নেওয়ার সক্ষমতাটা কম। কারণ হলো যে মব যারা করে তারা তো সরকারের সমর্থকই। তা আপনি আপনার সমর্থক গোষ্ঠীর উপরে কিভাবে আপনার স্টিম রোলার চালাবেন? যদি সমর্থক গোষ্ঠী আপনার বিরুদ্ধে হয়, যেটা গোপালগঞ্জে হয়েছে, আপনার বিরুদ্ধে, আপনি ধরে নিচ্ছেন যে গোপালগঞ্জের সমস্ত লোক আপনার সরকারের বিরুদ্ধে, কিন্তু গোপালগঞ্জে জামাত ইসলামের কমিটি আছে, বিএনপির কমিটি আছে, এনসিপির কমিটি আছে, তাই না, সবারই কমিটি আছে। তাই সেই ক্ষেত্রে আপনার এই সব লোক তো আর আওয়ামী লীগের সমর্থক না। এই আওয়ামী লীগের সময় কিন্তু গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ছিল, তারা কিন্তু কয়েক হাজার ভোট পায়। অথবা আপনি ওই এলাকা পুরোটাই এই ধরনের যে আপনার বিদ্বেষ, এই ধরনের বিভক্তি যদি আপনি সৃষ্টি করেন, এটা দেশের জন্য, সমাজের জন্য ভালো না। আর আমি আপনাকে বলি, হ্যাঁ, যদি আপনি দেখেন এইটা গত সরকারের সময় আপনি দেখবেন, যখন এই জঙ্গি দমনের কথা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যদি আপনি কোনো শেয়ারও করতেন, আপনাকে কিন্তু তখন জবাবদিহি করতে হতো। বর্তমানে তো এটা সরকার করতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া, আমি বলছি যে বাংলাদেশের গুলো তো করতেই পারে। বিশেষ করে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় যদি রাষ্ট্রের নিরাপত্তা, দেশের স্বাধীনতা অথবা কোনো ধর্মীয় বিষয়, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি থাকে, তাহলে সরকার তো সে ব্যবস্থা নিতে পারে। আইন আছে, তো আইন তো আছে সরকারের কাছে। নতুন যে আইন করলো সেখানে কিন্তু এই আইনের অন্তর্ভুক্ত আছে, মত প্রকাশের কথাটা নাই। কিন্তু এই যে সন্ত্রাস করে কোন সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কোনো আলোচনা করে বা নির্দেশনা দিয়ে কোন রকম ধর্মীয় আপনার অনুভূতিতে আঘাত, রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি, এগুলো সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন কথা হলো যে সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে সেখানে আপনি কি করতে পারবেন? তবে একটা অল্টারনেটিভ আছে, আমি আপনাকে একটু উদাহরণ দেই। ডক্টর তুহিন মালিক, আপনারা চিনেন সবাই, উনি আমেরিকাতে বসবাস করেন। গত সরকারের সময় ওনার ফেসবুক হ্যাক করে 2টা আপনার ভদ্রলোক, তারা গোপনে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাতো, এবং এইটা উনি বারবার ফেসবুককে বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করার পর এটা বন্ধ করতে পারেন নাই। যখন আমার সঙ্গে আলোচনা হলো একটা বিষয়ের উপরে, আমিও সেটা দেখলাম, তখন ওনাকে বললাম যে আপনি জিডি করে আপনি ফেসবুককে লেখেন, না লিখলে আমাকে আইনজীবী নিয়োগ করেন। পরে উনি আমাকে আইনজীবী নিয়োগ করলেন, এবং আমি তখন ফেসবুককে লিগ্যাল নোটিশ দিলাম
যে এই যে দুটো ফেসবুকের যে ফলস আপনার অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে এই ব্যক্তির উপরে এইরকম বিভিন্ন রকম মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে, এটা যদি আপনি উইথড্র না করেন তাহলে আমরা লিগ্যাল অ্যাকশনে যাব। ওই অ্যাকাউন্ট দুইটা কিন্তু ফেসবুক পরবর্তীকালে ইমিডিয়েটলি বন্ধ করে দিয়েছে, এবং এইটি কিন্তু একটা লিগ্যাল অ্যাকশন। আপনি জানেন যে ফেসবুক ইউটিউবের বিরাট একটা কমিটি আছে। আপনারা যে বলছেন রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো কিছু যায়, আপনারা কেন সেখানে বলছেন না? ফেসবুক ইউটিউবকে বললে ওদের তো একটা বিরাট টিম আছে, তারা তো দেখবে যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা। কেউ কি বলেছেন যে এই যে বাংলাদেশে যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, সেই কর্মকাণ্ডের জন্য অমুক ফেসবুক থেকে অমুক ইউটিউব থেকে পোস্ট দিয়েছে, সেই কারণে এই ধরনের বিশৃঙ্খলা ঘটনা হয়েছে? আপনারা তো কেউ বলেন না ফেসবুকে ইউটিউবে। বলেন না গেলে লিগ্যাল অ্যাকশনে যান, নিশ্চয়ই ব্যবস্থার সুযোগ আছে। ব্যবস্থার সুযোগ নাই তা না, মত প্রকাশ আপনি করতে পারেন, আপনি বলতে পারেন বঙ্গবন্ধুকে ভালো লাগে না, সে স্বৈরাচার, এগুলো মত প্রকাশ। কিন্তু যখন আপনার বাড়িটা ভাঙবেন, এটা তো আর মত প্রকাশ না, এটা তো অ্যাকশন। অর্থাৎ অ্যাকশনের ব্যাপারে ফেসবুক ইউটিউবে আপনার লিগ্যাল ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আপনারা নিতে পারেন। আপনার পছন্দ না হলে যার মধ্যে হবে না তার মধ্যে ব্যবস্থা নেন, কিন্তু সেটা আপনি নিচ্ছেন না কেন? আমি তো সুযোগ আছে তো। আর সবচেয়ে কথা হলো, আমি যেটা আহ্বান জানাবো সেটা হলো, ওই যে আপনি একটা কথা বলেন, এটা আমি খুব দ্বিমত পোষণ করি, ফলোয়ার। ধরেন একসময় বলা হলো যে এই পরিমণি, উনি যখন অ্যারেস্ট হয় তখন দেখবেন উনি ফেসবুকে সরাসরি লাইভ এসেছিল, ওনার ড্রেসটা দেখেন, এবং আমি দেখেছি, আমার কাছে ফ্যামিলির কাছে দেখা আমার জন্য খুব লজ্জাজনক লেগেছে। এই সমস্ত লোকজনের তো বহু ফলোয়ার থাকে। এখন কি বলছেন ফলোয়ার, 1 কোটি ফলোয়ার, এটাকে ফলোয়ার বলে না, এটা হলো আপনি সংযুক্ত হয়েছে। ফলোয়ার মানে আজকে যদি ফখরুল ইসলাম সাহেব আলমগীর, তারেক রহমান বক্তৃতা দেয়, বলে যে তোমরা সব বাইতুল মুকাররমে চলে আসো, ওরা চলে আসবে, এইটাকে বলে ফলোয়ার। এটা আওয়ামী লীগেরও ফলোয়ার আছে, বিএনপিরও ফলোয়ার আছে, জামাত ইসলামের ফলোয়ার আছে, কিন্তু এইসব ইউটিউব এদের সঙ্গে সংযুক্ত থাকার অর্থ এটা ফলোয়ার না। তবে হ্যাঁ, অনেকের মতে, ধরেন এখানে অনেক জঙ্গি গোষ্ঠী আছে, অনেক স্বাধীনতা বিরোধী শক্তি আছে, তাদের সঙ্গে ফেসবুক ইউটিউবের অনেকের বক্তব্য মিলা যায়, তখন তারা ওখানে ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু এর অর্থ ওর ফলোয়ার তা না, এটা অত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। দ্যাট ইজ নট এ ফলোয়ার। তার ফেসবুকে সংযুক্ত আছে হয়তো 1 কোটি লোক আছে, এটা ফলোয়ার বলে না এটাকে। এটা একটা মিসপ্রেজেন্টেশন, আপনার একটা অপব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় সবাই দিচ্ছে। আমি